আজকে আমাদের 11তম ক্লাস হবে। আহ, পাইথনটা একটু খুলি। আজকের ক্লাসটা একটু কিছুটা থিওরিটিক্যাল হবে, দেন আমরা প্র্যাকটিস যাব। ঠিক আছে, আজকের সাবজেক্টটা হলো যে হাইপোথিসিস টেস্টিং। ঠিক আছে, সাবজেক্টের নাম কি? হাইপোথিসিস টেস্টিং। এটা আমাদের সাধারণত রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা বেশি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এই হাইপোথিসিস টেস্টিং এর আসলে বিস্তারিত সম্পর্কে জানবো। ঠিক আছে, এইখানে যতগুলো টেস্ট আছে, আহ, এই টেস্ট গুলো আমরা সবগুলো করে ফেলবো। ঠিক আছে, যতগুলো টেস্ট আছে আমরা এগুলো সবগুলো করবো। তো আসলে হাইপোথিসিস টেস্টিং কি? ঠিক আছে, আসলে এই জিনিসটা আমরা আগে জানার চেষ্টা করি। ঠিক আছে, hypothesis are claims and we can use statistics to prove or disprove them. At this point, hypothesis testing structure the problem so that we can use statistical evidence to test these claims. মানে হলো যে ফর এক্সাম্পল, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আরেকটা ধরেন যে রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা দাবি করতেছে যে তারা হিউম্যান ট্রায়াল করছে, এবং হিউম্যান ট্রায়ালে তারা 90% একুরেসি পেয়েছে যে তাদের যে ওষুধটা আছে এই ওষুধটা খেলে, এই ওষুধটা যদি তারা তাদের যারা হিউম্যান আছেন তারা যদি পান করে তাহলে হবে কি, যে তারা ধরেন যে আহ, 7 দিনের ভিতরে তারা তাদের জ্বর সেরে যাবে। ঠিক আছে, 7 দিন বা 3 দিনের ভিতর জ্বর সেরে যাবে, এরপরে আর কোনো ওষুধ খাইতে হবে না এই ওষুধটা ব্যতীত। ঠিক আছে, তো রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারাও সিমিলার একটা আবিষ্কার করেছে, এবং তারাও দাবি করতেছে যে তাদের একুরেসিটা 100%। ঠিক আছে, তাদেরটা হলো যে 100% আসছে। তারা তারাও তারাও হিউম্যান ট্রায়াল চালিয়েছেন 10 জনের জন্য, 10 জনের তাদের 10 জনের রেজাল্ট 100-এ 100 ভালো আসছে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা যে আসলে তারা যে একটা দাবি করলো, তাই না? এই দাবিগুলো আসলে সঠিক কিনা এই জিনিসটা ক্লেম করা, আসলে এটা স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স বের করাই হলো যে হাইপোথিসিস টেস্টিং। ঠিক আছে, তো হাইপোথিসিস টেস্টিং এর শুধুমাত্র একটাই কাজ, একটা হলো যে প্রুফ আর একটা হলো ডিসপ্রুভ করা। ঠিক আছে, এর কমন নাই, এর মিডল কোনো বিষয় নাই, এর উপরে কোনো বিষয় নাই, এর নিচে কোনো বিষয় নাই, প্রুফ ডিসপ্রুভ, এর থেকে বেশি কিছু নাই। ঠিক আছে, তো আমাদের এই পুরো সেশনটা, আমাদের এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা পুরোটা হবে হাইপোথিসিস টেস্টিং এর উপর। ঠিক আছে, হাইপোথিসিস টেস্টিং আসলে নানা ধরনের টেস্ট হয়ে থাকে। হাইপোথিসিস এটাকে আমরা আবার বলে থাকি ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসও বলে থাকি। ঠিক আছে, তো হাইপোথিসিস টেস্টিং এর ভিতরে কি কি আমরা শিখবো এটা একটু জেনে নিই। সবার আগে আমরা টি টেস্ট ইন্ডিপেন্ডেন্স শিখবো। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 টা থাকবে এনোভা টেস্টের উপরে। এনোভা টেস্ট নামটা তো শুনছেন, তাই না? এনোভা টেস্ট বা টি টেস্ট বলে। ঠিক আছে, তো এই টেস্টটাও আমরা দেখবো। ম্যান হুইটনি ইউ টেস্ট আছে, ক্রুস্কাল ওয়ালিস টেস্ট আছে, টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, উইলকক্সন, ফ্রাইডম্যান চি স্কোয়ার। ঠিক আছে, এই যে এই ধরনের যে প্রবলেম গুলো আছে, বাট কখন কোন প্রবলেমটা কখন ইউজ করব, কোন প্রবলেমের জন্য কোন মডেলটা ইউজ করব, বা কোন হাইপোথিসিস টেস্টের মডেলটা ইউজ করব, এই জিনিসটা জানাটা খুবই কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল শুরুর দিকে উই শুড আন্ডারস্ট্যান্ড হুইচ সায়েন্টিফিক কোয়েশ্চনস উই আর লুকিং ফর অ্যান আনসার। ঠিক আছে, আমরা আসলে আমাদেরকে আসলে খুঁজতে হবে ওই কোয়েশ্চনের ভিতরে আসলে আনসারটা দেওয়া থাকে, যে আসলে সায়েন্টিফিক কোয়েশ্চনটার ভিতরে যে আসলে আনসারটাকে বের করা, লুকিং ফর অ্যান আনসার, যে আসলে কি খুঁজতেছে, আসলে এটার মোটিভেট কি বা এটার মোটিভেশন কি, এই জিনিসটা বের করা খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চন যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে না পারেন তাহলে কিন্তু আপনার হবে।
এখন সে ধরেন যে আমি সবার আগে স্কয়ার ফার্মাসিউটিক্যাল যেটা দাবি করতেছে ওটাকে আমি ধরে যদি আগাই শুধুমাত্র তারটার উপরে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ করতে চাচ্ছি যে সে আসলে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে নাকি। হুম, এই জিনিসটা আমি করার জন্য সবার আগে আমি যে জিনিসটা চিন্তা করব এটা হলো যে সে যেটা বলছে এটা যদি আমি সঠিক হিসেবে ধরি তাহলে ওটাকে বলা হবে কি নাল হাইপোথিসিস। ঠিক আছে, এটাকে আমি বলবো নাল হাইপোথিসিস। ঠিক আছে, এটা হলো নাল হাইপোথিসিস। ঠিক আছে, সে যেটা হুম, দাবি করছে এটা হলো যে নাল হাইপোথিসিস। আর তার উল্টাটা তার উল্টাটা হলো কি অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, অল্টারনেটিভ হাইপোথিসিস কে আমরা লিখি H1 বা HA। এই জিনিসটা H0 কিন্তু না, হ্যাঁ, এটাকে বলা হয় নট। ঠিক আছে, জিরোটাকে বলা হয় নট, H নট। ঠিক আছে, মানে নাল হাইপোথিসিস। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তো সে হুম, যেটাকে দাবি করতেছে এটাকে আমি কি হিসেবে ধরবো? নাল হাইপোথিসিস হিসেবে hypothesis। ধরবো। আর তার অপোজিটটা যদি হয় তাহলে এটাকে আমি কি দেবো? অল্টারনেটিভ হাইপোথিসিস। সেটা কি? H1। ঠিক আছে, এখন রিমেম্বার রিমেম্বার দ্যাট H0 অথবা H1 মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড H1 শুড কন্টেন ইকুয়ালিটি, শুড অন কন্টেন ইকুয়ালিটি। ঠিক আছে, মানে বিষয়টা হলো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে হবে। যে আমি যদি এস নটটা চিন্তা করি, এস নট হলো যে আমার এক্স যেটা দাবি করতেছে ওইটা। ঠিক আছে, আর তাহলে H1 কি হবে? এর উল্টাটা হবে। ঠিক আছে, তার মানে কি আমি সে যেটা দাবি করতেছে ওই দাবিটার সাথে এটা মিলবে না নাকি। তো হুম, এই জিনিসটা মানে শুডন্ট কন্টেন্ট ইকুয়ালিটি, মানে সে যেটা দাবি করছে ওইটাও নাল হাইপোথিসিস, সে যেটা দাবি করে নাই ওইটাও নাল হাইপোথিসিস, এরকম কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তো এখন আসি আমরা নেক্সটে। এখন এই নাল হাইপোথিসিস ট্র্যাক করতে গিয়ে আমাদের কিছু স্টেপস পালন করতে হয়, কিছু স্টেপস ফিল আপ করতে হয়। তো টু ডিসাইড ওয়েদার টু ইউজ প্যারামেট্রিক অর নন প্যারামেট্রিক ভার্সন, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক এখন বোঝার দরকার নাই, আমরা আপাতত ডিরেক্টলি জাস্ট টেস্টটা বুঝি। ঠিক আছে, উই শুড চেক দি স্পেসিফিক রিকোয়ারমেন্ট কিছু চেক করার জন্য বলতেছে যে অবজারভেশন ইন ইচ স্যাম্পল আর ইন্ডিপেন্ডেন্ট অর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড অর নট। ঠিক আছে, মানে হুম, আমার দুই ধরনের ডাটা সেট লাগবে অবশ্যই। আমি যদি কোনো একটা টেস্ট করতে চাই আমাকে তো তুলনা করতে হবে নাকি, কোনো না হুম, কোনো ভাবে তুলনা করতে হবে। তো আমার দুই ধরনের ডাটা সেটই লাগবে। ঠিক আছে, সে দুই ধরনের ডাটা সেটের ভিতরে আমার অবশ্য দুটো ডাটা সেটই কি হইতে হবে? ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। এবং এমনও হইতে পারে যে তারা আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, মানে কি ওরা ধরেন যে একই ওষুধ, সে শুধু মাত্র নাম পরিবর্তন করছে, সেও একই ধরনের ওষুধ বা 10টার মাধ্যমে করছে, এও 10টার মাধ্যমে করছে, একই ধরনের হিউম্যান ট্রায়াল করছে নাকি। তো তারা কি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড না বিষয়টা? তো এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, অবজারভেশন ইন ইচ স্যাম্পল আর নরমালি ডিস্ট্রিবিউটেড, এখানে আরেকটা বিষয় আছে। আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড মানে এই না যে এর 10টা ট্রায়াল করছে, ও 10টা ট্রায়াল করছে, আমি 10টার সাথে 11টাও তুলনা করতে পারি, নো ইস্যুস। ঠিক আছে, হুম, তো অবজারভেশন ইন ইচ স্যাম্পল আর নরমালি ডিস্ট্রিবিউটেড, যে আমার এরপরে চেক যেটা করতে হবে এটা হলো যে নরমালি ডিস্ট্রিবিউটেড কি না। ঠিক আছে, তার মানে আমাকে নরমালিটি টেস্ট করতে হবে। তো নরমালিটি টেস্ট আমরা করব, তারপরে ভেরিয়েন্স চেক করা যে ইচ স্যাম্পল হ্যাভ সেম ভেরিয়েন্স কিনা। এখন এই ভেরিয়েন্সটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, আমাদের মেইনলি মনে রাখতে হবে নরমালি ডিস্ট্রিবিউটেড কি না, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন এটার উপরে ডিসাইড করে আমাদের এই চার্টের অনুযায়ী আমরা এই যে আপনারা এই যে টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট, এনোভা টেস্ট, উইলকক্সন টেস্ট, যত ধরনের টেস্ট আছে এই টেস্টগুলো আমরা করে থাকি। ঠিক আছে, হুম, কিসের উপর? এই যে এই অবজারভেশনের রেজাল্টের উপর, নরমালিটি ডিস্ট্রিবিউটেড, আরেকটা হলো কি ভেরিয়েন্স চেক। ঠিক আছে, এখন নরমালি ডিস্ট্রিবিউটেড এর ভিতরে দুটো ডাটা সেটের ভিতরে কম্পেয়ার করব, দুটো ডাটা সেটকেই তো আমাকে টেস্ট করতে হবে নাকি। তো এই দুটো ডাটা সেটকে যদি আমি টেস্ট করি, একটা আসলো নরমালি ডিস্ট্রিবিউটেড, আরেকটা আসলো নট নরমালি ডিস্ট্রিবিউটেড। যদি একটার সাথে আরেকটা যদি মিলে না, বা আমার যদি 4-5টা ডাটা সেট থাকে, কোনো একটা নেগেটিভ আসছে, বাকিগুলো সব একই রকমের আসছে, তখন কি হবে? তখন এটা আমার এই যে দুইটা গ্রুপের যদি হয় তাহলে আমাকে ডান দিকেরটা নিতে হবে, কোনো একটা যদি নেগেটিভ হয়। ঠিক আছে, হুম, বুঝতে পারছেন কিছুটা? হুম, এখন
এই নেগেটিভিটি চেক করার আগে আমাকে বুঝতে হবে যে এটা কি পেয়ার নাকি আনপেয়ার। এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা পেয়ার কি আনপেয়ার। ঠিক আছে, আর অবশ্যই ডেটাগুলো কি হতে হবে, কন্টিনিউয়াস ডেটা সেট। ঠিক আছে, তো এখন এই পেয়ারের ভিতরে যে দুইটা গ্রুপ বলছে না, দুইটা গ্রুপ মানে হলো যে দুইটা ডাটা সেট। মোর দেন টু গ্রুপস মানে হলো যে কি তিনটা ডাটা সেট। ঠিক আছে, তো এখন এই ডাটা সেট গুলোকে টেস্ট করতে গেলে আবার আমাদের কি আছে, আহ, আমাদের কনক্লুসিভ ডিসিশন নিতে হবে। এটার জন্য আমরা এই যে এটা, ঠিক আছে, আমি ধরেন যে একটা ডিসিশন নিলাম যে আমার যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আসছে এবং দুইটা গ্রুপ এবং একটা পেয়ার। ঠিক আছে, তো পেয়ার হওয়ার কারণে আমি এই চার্টের ভিতরে ঢুকলাম। তো আমার দুইটা ডাটা সেট নিয়ে পরীক্ষা করতে হবে, তাহলে আমি কোনটা নিব, বাম পাশেরটা ডেফিনেটলি নাকি। হুম, তো বাম পাশেরটা আমি নিলাম। বাম পাশেরটা নিয়ে দেখলাম যে টেস্ট করে দেখলাম যে নরমালি ডিস্ট্রিবিউটেড, দুটাই নরমালি ডিস্ট্রিবিউটেড আসে। দুটাই যদি নরমালি ডিস্ট্রিবিউটেড আসে তাহলে আমি বাম পাশেরটা ইউজ করবো, প্যারামেট্রিক পেয়ার টেস্ট। আর যদি কোনো একটা যদি নেগেটিভ আসে বা একটার সাথে আরেকটা মিলতেছে না, সাংঘর্ষিক, তখন কি হবে, নন নাম প্যারামেট্রিক। প্যারামিটার। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমার যদি তিনটা গ্রুপ হয়, সেটা হচ্ছে তিনটা গ্রুপ, তাহলে আমি কি এই সাইডেরটা নিব, বাম সাইডেরটা নাকি ডান সাইডেরটা। হ্যাঁ, তিনটা ডান গ্রুপ হলে সাইডেরটা। ডান সাইডেরটা নিব। এখন এই ডান সাইডেরটাতে হুম, তিনটা গ্রুপের ভিতরে দুইটা গ্রুপ বললো যে আহ, আমার যে ডাটা সেট গুলা এগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড, আরেকটা গ্রুপ বললো যে না, আমার ডাটা সেট নট নর্মালি ডিস্ট্রিবিউটেড। তখন আমি কোনটা নিব, নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক ফ্র্যাগমেন্ট টেস্টটা নিব। ঠিক আছে, আর যদি তিনটাই তিনটাই যদি একই রকম আসতো, যে তাহলে তিনটাই যদি প্যারামেট্রিক। আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড আসতো, তাহলে এইদিকে আসতাম। ঠিক আছে, ক্লিয়ার। তো এই যে এই জিনিসটা, যখন আমি যখন সে ধরেন যে প্যারামেট্রিক পেয়ার টি টেস্ট করবো, করার পরে যে রেজাল্ট আসছে, পি ভ্যালু, পি ভ্যালুটা যেটা আছে এটাকে বলা হয়, এটাকে তুলনা করতে হবে আলফা ভ্যালুর সাথে। ঠিক আছে, পি ভ্যালুকে কার সাথে তুলনা করতে হবে, আলফা ভ্যালু। আলফা ভ্যালুর একটা লেভেল আছে, ওই লেভেলটা হলো কি আলফা ইকুয়াল টু 0.05। ঠিক আছে, এখন যদি 0.05 থেকে যদি বেশি হয়, তাহলে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস এটা মানে কি বলেন তো দেখি। সে যেটা দাবি করছে ওইটা কি পজিটিভ, ওইটা কি ঠিক হয়েছে নাকি সঠিক হয় নাই। সঠিক হয় নাই। কে বললো সঠিক হয় নাই, ফেল টু রিজেক্ট ফেল টু রিজেক্ট, নাল তাহলে সঠিক হাইপোথিসিস। হয়। তার মানে কি বলেন, এটার বাংলা কি তাহলে, এটার বাংলা হলো যে মানে সে রিজেক্ট যেটা দাবি রিজেক্ট করতে করছে, পারে নাই। হ্যাঁ সে যেটা দাবি করছে এটাকে সে রিজেক্ট করতে পারে না। ঠিক হুম, আছে, হুম, এখন যদি 0.05 এর নিচে থাকে পি ভ্যালু, ঠিক আছে, হুম, হুম, তাহলে কি হবে, রিজেক্ট নাল হাইপোথিসিস। তার মানে কি সে যেটা দাবি করতেছে এটার উল্টাটা হইছে। হুম। ক্লিয়ার। তো এখন আমরা প্র্যাকটিক্যালি যাই, আমরা একটু দেখি যে আসলে কিভাবে হচ্ছে এই বিষয়গুলো। ঠিক আছে, তো সবার আগে পিপ ইনস্টল, সাইকেট পোস্টক, এই জিনিসগুলো ইনস্টল করতে হবে। আমার বোধহয় ইনস্টল করা আছে, আমি ইনস্টল করব না। আহ, আশা করি ইনস্টল করা আছে। ঠিক আছে, যদি ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন এগুলো। ঠিক আছে, হুম। একটু দেখি। ওকে, ইনস্টল করা আছে। তারপর একটা হলো যে ইম্পোর্ট সিস, এই জিনিসটা দিব আমি, নো ইস্যুস। তারপরে ইনস্টল ওপেন পাইক্সেল, এটা আমি করতেছি না, এটাও করতেছি না, এই জিনিসগুলো অলরেডি করা আছে। তো এগুলো আমার লাগবে, কি লাগবে, সাইকিট পোস্টহক্স অ্যানালাইসিস, নামপাই অবশ্যই লাগবে, সাইফাই লাগবে, পান্ডাস লাগবে এই ধরনের অ্যানালাইসিস গুলো করতে গেলে। ঠিক আছে, এখন আমি যতটুকু আমার যে ডাটা সেটটা আছে ওই ডাটা সেটটাকে লোড দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি একদম শুরুর দিকে আমি পাইথন যখন শুরু করছি ক্লাসে, তখন আমি কিন্তু শুরুর দিকে কনস্ট্রাক্টর পড়াইছিলাম, মানে কি ডিফ ফাংশনটা পড়াইছিলাম। ডিফ ফাংশনের কাজটা কি বলেন তো দেখি, ডিফ ফাংশনের কাজ কি। হ্যাঁ, ডিফাংশন। ডিফ ফাংশন হলো যে ডিফাইন করা কোন একটা জায়গায়, আমরা কোন একটা অপারেশনকে বারবার করতেছি। ঠিক আছে, হুম, ওই বারবার করাটাকে আমরা রিডিউস করে কোন একটা জায়গায় রেখে দেয়া, যে ওই জায়গায় আমরা যদি ধরেন যে আমার একটা কুয়া আছে। ঠিক আছে, আহ, আমি পেন টুল ইউজ করি। ঠিক আছে, ধরেন যে
আমাদের বাড়ি হলো পাহাড়ের উপরে, ঠিক আছে? পাহাড়ের উপরে এটা হলো যে আমাদের বাড়ি, ঠিক আছে? এটা হলো আমাদের বাড়ি, ঠিক আছে? ছোট করে বাড়িটা, ঠিক আছে? হুম, আর পানির কুয়া এটা হলো যে নদী, সে ধরেন যে নদীটা হলো যে এখানে, ঠিক আছে? তো পানি আনতে হইলে কোথায় যেতে হয়? নিচে নামতে হচ্ছে, ঠিক আছে? হুম, এখানে আসতে হচ্ছে, ঠিক আছে? এখন এখন যে বিষয়টা হলো যে আহ, আমাকে নিচে নামতে হচ্ছে বারবার, ঠিক আছে? তো যখনই পানি খেতে হয় আমাকে কোথায় যেতে হয়? নিচে নামতে হয়। এবং এই যে এই নদীটা হচ্ছে, এই নদীটা কোথায় থেকে হচ্ছে? এই নদীটা আমার পাহাড় থেকে আসতেছে, তাই না? হুম, পাহাড় থেকে আমার এই নদীটা আসতেছে। এখন আমি এমন একটা সিস্টেম করলাম যে পাহাড় থেকে নদীতে তো পানি নামবে, তার সাথে সাথে আমি এখানে একটা ব্লক দিলাম বা এখানে একটা হাউস বানাইলাম, যে আমার হাউস হয়ে কোথায় যাচ্ছে? নদীতে পানিটা যাবে। তো আমার হাউসে কি হবে? পানি স্টোর হবে, ঠিক আছে? তো এখন আমাকে আর বারবার নিচে যেতে হচ্ছে না। যখনই আমার পানি লাগবে আমি কোথায় যাব? আমি এখানে যাব, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? তো এটা কি কোনো একটা জায়গায় একটা অপারেশনকে আমি বারবার রিপিট না করে, এইভাবে রিপিট সাইকেল না করে, কোনো একটা অপারেশনকে আমি একটা জায়গায় সেট করে রাখাকে কি বলে? কনস্ট্রাক্টর বা আমরা ডেফ ফাংশন বলে থাকি। যে এই জিনিসটা তো আমি বারবার চালাবোই, ঠিক আছে? এই জিনিসটাকে কি আমি বারবার চালাবো। তো সেজন্য আমি এখানে আমি এটাকে উপরে লিখে রাখছি, ঠিক আছে? এটা হলো যে বাই ডিফল্ট যে কোনো ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে, যে কোনো ধরনের হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে যদি আমার এটা প্রয়োজন পড়ে তখন আমি এটা চালাবো। হুম, ক্লিয়ার বিষয়টা? তো হুম, এটা কি আমার, এটা হলো যে নর্মালিটি চেক, নর্মালিটি চেকের ফাংশন, ঠিক আছে? এখানে লেখা আছে কি চেক নর্মালিটি, ঠিক আছে? এটার ভিতরে যা আছে হুবহু যেরকম আছে এরকমই রেখে দিব, নো ইস্যুস, ঠিক আছে? এরপর একটা ভেরিয়েন্স চেক। এখন ভেরিয়েন্সটা হলো যে এখানে কয়টা গ্রুপের আছে, এখান থেকে কয়টা গ্রুপ পারবো আমি? 2 গ্রুপের সর্বোচ্চ। এখন 3 গ্রুপের যদি হয় তখন আলাদাভাবে আমাকে আরেকটা ইউজ করতে হবে, ঠিক আছে? বুঝে গেছে বিষয়টা? হুম, এখন আসি আমি যে একটা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হলো যে ইউনিভার্সিটি প্রফেসর, এই ইউনিভার্সিটি প্রফেসর gave online lecture instead of face to face class due to COVID-19। কোভিড-19 এর জন্য, কোভিড-19 এর প্রভাবের কারণে একটা ইউনিভার্সিটি প্রফেসর অনলাইন লেকচার দিয়েছে, ফেস টু ফেস ক্লাস না দিয়ে অনলাইন লেকচার দিয়েছে, ঠিক আছে? লেটার সে এবং ওই লেকচার গুলো সে পরবর্তীতে উনি আপলোড করে দিচ্ছেন, ঠিক আছে? তো হুম, অ্যাসিনক্রোনাসলি, ঠিক আছে? তো হাউএভার সে যেটা বিলিভ করে, মানে প্রফেসর বিলিভ করে যে ক্লাসে যারা আসলে অ্যাটেন্ড থাকে তারা আসলে, এবং যারা পার্টিসিপেট করে ক্লাসের বিভিন্ন ধরনের বিষয়বস্তুতে, তারা আসলে বেশি সাকসেসফুল। Therefore, he recorded the average grade of students at the end of semester. The data is below. ঠিক আছে? তো সে কি করছে? সেপারেট করছে। যারা আসলে রেগুলার তাদেরকে আলাদা করছে, যারা ইরেগুলার তাদেরকে আলাদা করছে। মানে সে বিলিভ করতেছে কি? কি বিলিভ করতেছে সে? বলেন তো দেখি। সে কি বিলিভ করতেছে? সে বিলিভ করতেছে যে তার এখানে যারা ইরেগুলার স্টুডেন্ট আছে তাদের থেকে যারা রেগুলার স্টুডেন্ট তারা কি? তারা বেশি অ্যাটেন্টিভ, তারা বেশি মার্কস পাওয়ার যোগ্য, তারাই হয়তোবা বেশি মার্কস পাবে, ঠিক আছে? হুম, তাহলে তার তাহলে তার দাবি কি বলেন তো দেখি? তার প্রথম দাবিটা কি? তার দাবিটা হলো সিনক্রোনাস স্টুডেন্ট যারা আছেন তারা হুম, অ্যাসিনক্রোনাস ভালো মার্কস স্টুডেন্ট পাবে। স্টুডেন্ট অ্যাসিনক্রোনাস স্টুডেন্ট থেকে তারা ভালো, ঠিক আছে? হুম, এখন নাল হাইপোথিসিস হিসেবে ধরা হবে সে যেটা বলছে এটা। অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? অল্টারনেটিভ হাইপোথিসিস হইতে পারে যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইজনই ভালো, অথবা সে যেটা দাবি করছে ওটা ঠিক না, হুম, অ্যাসিনক্রোনাস যারা তারাও সিনক্রোনাসের মতো ভালো, ঠিক আছে? এখন এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হলো যে যদি কোনো এই সেন্টেন্সে, হ্যাঁ, এই সেন্টেন্স গুলোতে যদি এই ধরনের বিষয় থাকে, গ্রেটার, বেটার, ডিফারেন্স, ওয়েদার, বা এই রিলেটেড যদি কোনো সিনোনিম থাকে, তাহলে আমাদের আমাদের যে এই যে আমরা যে টেস্টটা করছি বা টেস্টটা করবো, এই যে প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, প্যারামেট্রিক উইল কোএফিসিয়েন্ট, যত ধরনের টেস্ট আছে এই টেস্ট গুলোকে আমি কি করব? ওয়ান টেল ফর্মুলায় করব। ওয়ান টেল
প্রোগ্রামে করব, ঠিক আছে? মানে এই যে টেস্টগুলো চালাবো, এই টেস্টগুলো আবার কয় ধরনের প্রোগ্রামে চলে? 2 ধরনের প্রোগ্রাম দিয়ে কাজ করা যায়, ঠিক আছে? তো গ্রেটার, বেটার, ডিফারেন্স, ওয়েদার অর ইটস রিলেটেড সিনোনিম যদি থাকে, তাহলে আমি ওয়ান টেল ফর্মুলা ইউজ করে বা ওয়ান টেল প্রোগ্রাম দিয়ে আমি আমার যে মডেলগুলো আছে বা হাইপোথিসিসের যে অ্যালগরিদম গুলো আছে এগুলোকে চালাবো। আর যদি নট সেম, সেম, লেভেল এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা কি করব? টু টেল ইউজ করব। এখন বলেন তো দেখি, এটা আপনি পড়েন, এটা পরে সবার আগে আমরা যাচাই করব যে এরা পেয়ার কি আনপেয়ার। বলেন তো দেখি, এরা কি পেয়ার নাকি আনপেয়ার? ক্রস। এটা কি পেয়ার গ্রুপ হবে নাকি আনপেয়ার গ্রুপে যাবে? পেয়ার গ্রুপ হইলো যে যারা আহ, যারা আসলে ধরেন যে সিমিলার টাইপস অফ ডেটা নিয়ে যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি তারা হলেন পেয়ার। তো এখানে দেখেন যে সিঙ্ক্রোনাস হলো যে যারা হলো যে রেগুলার অ্যাটেন্ড করে, আর অ্যাসিঙ্ক্রোনাস হলো যারা ইরেগুলার। তার হুম, মানে দুইজন আলাদা আলাদা গ্রুপের, হুম, ঠিক আছে তাই না? হুম, হুম, একই গ্রুপের কিন্তু না। তো তারা কি হবে? আনপেয়ার হবে স্বাভাবিকভাবে, নাকি? হুম, তো এখন এই জায়গায় যে কনসেপ্টটা হবে এটা হলো যে আহ, আমরা বের করলাম কি এটা হলো যে কি আনপেয়ার। তো আনপেয়ার হলে এই সাইডে। এখন এখানে এটা কয়টা গ্রুপের? এটা বলেন তো দেখি, দুইটা গ্রুপ দুইটা নাকি গ্রুপ। মধ্যে? দুইটা গ্রুপের। তার মানে এটা প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট হবে, আর অথবা এটা ম্যানহাটন টেস্ট হবে, ঠিক আছে? হুম, এখন আমরা আসি, আমরা এটা তো সলভ করে ফেলছি যে এখান থেকে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে এই জিনিসটা বের করতে হইলে সবার আগে আমরা বের করে নিই যে আমাদের যে প্রোগ্রামটাই হোক না কেন, এই প্রোগ্রামটা কি ওয়ান টেলে হবে নাকি টু টেলে হবে। এই জিনিসটা বের করা আমাদের খুবই জরুরি। তো এটাকে কি করব এখন আমরা, এখান থেকে একটু বের করি, কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক whether the processor ability is statistically significant by using 0.05 significance level. Significance level বলতে কোনটাকে বোঝাচ্ছে? আলফা ভ্যালুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? হুম, তো এখানে ওয়েদার আসছে না, এই যে চেক ওয়েদার আসছে না, হুম, এই ধরনের ওয়েদার আসছে। ওয়েদার হইলে এটা কোন কোন ইয়া? ওয়ান টেল না? তো আমার প্রোগ্রামটা কি হবে? ওয়ান টেলে হবে। ক্লিয়ার? হুম, তো এখন ওয়ান টেলে আসলে কোনটা হবে? ইন্ডিপেন্ডেন্ট টিচার্স কে করবো নাকি মেন হুইটিনি কে করবো? এখন আমরা এটা গিয়ে চেক করে দেখবো। সবার আগে তো আমি নাম্পাই এড়িয়ে দিয়ে সিঙ্কের নাম্বার গুলো বসালাম, অ্যাসিঙ্ক এর নাম্বার গুলো বসালাম, ঠিক আছে? নাম্বার গুলো বসানো শেষ। এরপরে আমি নর্মালিটি চেক করবো। এই যে জাস্ট আমি চেক নর্মালিটি দিব, আবার এখানে সিঙ্ক লিখবো। সিঙ্কটা কোনটা? এই যে এটাকে একবার চেক করবো, আরেকটা অ্যাসিঙ্ক কে চেক করবো। এখন চিন্তা করে দেখেন, আমি যদি আলাদাভাবে এই জিনিসটা যদি না লিখতাম, এই জিনিসটা যদি আবার ওইখানে গিয়ে করতাম, এই পুরো ফাংশনটা আমি এখানে কয়টা অঙ্ক করাবো বলেন তো দেখি? কয়টা কয়টা ইয়া অলমোস্ট 7 থেকে 8টা প্রোগ্রাম করাবো নাকি? হুম, তো 7 থেকে 8টা প্রোগ্রামে আমাকে এটা বারবার লিখতে হবে। তো বারবার লেখা থেকে এইভাবে টেস্ট করাটা কি উচিত না? হুম, তো সেজন্য আমরা এইভাবে লিখি, ঠিক আছে? তো আমি দুটোকেই চেক করতেছি, চেক নর্মালিটি। দুটো আমাকে কি বলতেছে? এটা আমাকে কি বলতেছে? নর্মালি ডিস্ট্রিবিউটেড। এটা আমাকে কি বলতেছে? নর্মালি নরমালি ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড। এখন তাহলে আমার এখান থেকে কোনটা হবে? প্যারামেট্রিক। প্যারামেট্রিক, তারপরে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট। এখন এই প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটাকে আমি চালাবো। আমি ইনিশিয়ালি ধরে নিছি, তারপরে আমি ভেরিয়েন্সটা চেক করব। এখন যদি নরমালি ডিস্ট্রিবিউটেড আসে এবং ভেরিয়েন্স যদি সেম আসে, তাহলে আমি ধরে নিতে পারি যে আমাকেও শতভাগ আমি এটা হইবে, ঠিক আছে? হুম, ক্লিয়ার বিষয়টা? হুম, এখন আসি টুটেল দিয়ে। টুটেলের প্রোগ্রাম হলো এটা, ঠিক আছে? এখন আমি কিছুক্ষণ আগে যে বলছি, এইখানে এই প্রত্যেকটা প্রোগ্রামই ওয়ান টেল এবং টু টেলের মাধ্যমে চলে। তাহলে আমাকে কোন জায়গাটা চেঞ্জ করলে আসলে এই জায়গায় আমি এটাকে, ধরেন যে এটা এখন আমি টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, আমি এখন চাচ্ছি এটা মেন হুইটিন ইউ টেস্ট হবে। তাহলে মেন হুইটিন ইউজ হইলে এই জিনিসটাকে কপি করে আমি কোন জিনিসটা চেঞ্জ করবো এখানে? জাস্ট এই যে এটা, ঠিক আছে? এই যে এটা। ক্লিয়ার বিষয়টা? হুম। এখানে কি লেখা আছে? এটা টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, টি টেস্ট আইডি। ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে, ঠিক আছে? হুম, তো যদি ম্যান হুইটিনি ইউ টেস্ট করি, তাহলে কোনটা ইউজ করবো? এখানে ডটের পরে ম্যান হুইটিনি ইউ টেস্ট। ক্লিয়ার বিষয়টা? হুম, তো প্রত্যেকটা
অ্যালগোরিদমের শর্ট ফর্ম থাকে। তো এটা হলো যে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট হলো শর্ট ফর্ম, ঠিক আছে? তো এটা আমি কিছুক্ষণ আগে বললাম কি যে ওয়ান টেলে হবে, তাই না? আমি বলছি কি ওয়ান টেল, কিন্তু এখানে দেখা যাচ্ছে টু টেলে করা আছে নাকি? হুম, তো এটা জাস্ট করছে, টু টেল আমার ইম্পর্টেন্ট না, ঠিক আছে? টু টেল আমার এখানে প্রয়োজন নাই। তো ইন দিস এক্সাম্পল এবং এত ইন্ডিকেটস অপোজিট, ঠিক আছে? বাট এই টু টেল এটা করাটা রিকমেন্ডেড না। আমাকে কোনটা করা উচিত? ওয়ান টেলটা করা উচিত, ঠিক আছে? ওয়ান টেলের ক্ষেত্রেও আপনি পুরোটাকে কপি করবেন, জাস্ট কোনটা চেঞ্জ করবেন, দশমিকের পরের জিনিসটা চেঞ্জ করলে হয়ে যাবে। আর এখানে গ্রুপগুলোকে বসাই দিতে হবে, সিঙ্ক এসিঙ্ক, ঠিক আছে? হুম। উপরেরটাতেও দেখেন সিঙ্ক এসিঙ্ক বসাই দিছে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না, ঠিক আছে? তো আমি এটাকে টেস্ট করলাম, টেস্ট করলে কি আছে? রিজেক্ট নাল হাইপোথিসিস। মানে কি বলেন তো দেখি? মানে হইলো যে নাল সে হাইপোথিসিসটা যেটা মিলে নাই। হুম, সে যেটা দাবি করছে হুম, ওইটা সঠিক না। বুঝতে পারছেন বিষয়টা? হুম, সে কি দাবি করছে? প্রফেসর দাবি করছে যে তার এখানে যারা রেগুলারলি অনলাইন ক্লাসে যারা জয়েন করে তারা ভালো করে শুধুমাত্র। সে ওটা বিশ্বাস করে সে ওটা দাবি করছে। কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি আসছে? রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। তার মানে কি? এই সিগনিফিকেন্ট লেভেলে there is enough evidence to conclude that the average grade of students who follow the course synchronously is higher than the asynchronous, ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন একটা তো ভুল করছে। উনি কি দাবি করছে? উম, he believes that the student who attend the class at the class time participate in the process are more successful, তারা বেশি সাকসেসফুল যারা পার্টিসিপেট করে। তো এখানে আহ ডি ও এই যে এখানে দেখেন নাল হাইপোথিসিস হিসেবে ধরা হয়েছে কোনটা? নাল হাইপোথিসিস হিসেবে ধরা হয়েছে দি ভেরিয়েন্স। এখানে নাল হাইপোথিসিস হিসেবে ধরা হয়েছে নরমালি ডিস্ট্রিবিউটেড, that's not normally distributed। আচ্ছা, fail to reject null hypothesis, এত। তো সেকেন্ড টেস্টে আসছে রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে, এট দি সিগনিফিকেন্ট লেভেল। তো নাল হাইপোথিসিস কে রিজেক্ট করছে, ঠিক আছে? হুম। নাল হাইপোথিসিস কে রিজেক্ট করার কারণে এই সিগনিফিকেন্ট লেভেল দেয়ার ইজ এনাফ এভিডেন্স টু কনক্লুড দ্যাট average grade of students who follow the course synchronously is higher than the asynchronous। সে তো যেটা দাবি করছে ওইটাই তো হয়েছে না? কোথাও কি ভুল করতেছে? therefore he recorded however he believes that টেক্সট বুকে যাইতো কি বলছে? First of all, understand which significant it should be formulated in the form of null hypothesis and the alternative hypothesis. Please remember that they must be mutually exclusive। আচ্ছা, এখানে যে এখানে এটার আনসার দেয়া আছে তো, conduct the hypothesis test, assumption check, ঠিক আছে? assumption check করলাম, assumption এ বলতেছে the test the null hypothesis that the population variance are equal, population variance are equal, level test, synchronous check, proper test, ঠিক আছে? At this segment there is enough average of grade who follow the synchronously is higher than the students who follow the course, fail to reject null hypothesis। এটা since assumption are satisfied we can perform parametric version test for two groups unpaired data, ঠিক আছে? unpaired data তো আমরা চালাইলামই, different sample variance। আচ্ছা,
রিজেক্ট নাল হাইপোথিসিস। নালটা হলো যে অল্টারনেটিভ যেটা ভাবতেছে ওইটা, ঠিক আছে? না, মানে এটাকে অল্টারনেটিভ ধরতে হবে আর ওইটাকে নাল হাইপোথিসিস ধরতে হবে, ঠিক আছে? মানে সে যেটাকে, আমরা যেটাকে দাবি করতেছি ওইটা কি হবে, ওইটা অল্টারনেটিভ হিসেবে ধরে কাজ করতে হবে, ঠিক আছে? ওইটাকে আমরা অল্টারনেটিভ হিসেবে ধরবো, যেটাকে আমরা দাবি করছি এটা হবে কি অল্টারনেটিভ। আর আহ যেটাকে আমরা দাবি করি নাই, ঠিক আছে, যেটা হইতে পারে ওইটা হবে নাল হাইপোথিসিস, ঠিক আছে? হুম, তো এই জায়গাটাতে আমরা ভুল করছি। তারপর আরেকবার দেখি এটা, এখানে বলতে কন্ডাক্ট দি হাইপোথিসিস সিস্টেম টু চেক whether the professor belief is statistically significant using এত, সে যেটা বিলিভ করে এটাকে সিগনিফিকেন্ট কিনা টু এভালুয়েট নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? পরেরটাতে একটু যাই তো দেখি। আচ্ছা, নাল হাইপোথিসিস হলো যে আহ নাল হাইপোথিসিস হলো যে সে যেটা আহ নাল হাইপোথিসিস হলো যে অল্টারনেটিভ যেটা আর কি, হ্যাঁ, ওইটা ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আর ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস একই জিনিস তো হয়ে যাচ্ছে বলে মনে হয়। রিজেক্ট নাল হাইপোথিসিস হলো যে অল্টারনেটিভটাকে রিজেক্ট করতেছে, ঠিক আছে? হুম, আর ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস হলো যে অল্টারনেটিভটাকে রিজেক্ট করতে পারতেছে না, ঠিক আছে? তো এখন যে বিষয়টা আহ, এখানে হলো যে রিজেক্ট নাল হাইপোথিসিস বলতে অল্টারনেটিভ যেটা আহ, এখানে হলো যে পজিটিভ টি ভ্যালু ইজ গ্রেটার দেন নেগেটিভ ভ্যালু। আমাদের আসলে এখানে যে কনফিউশনটা হলো যে আহ, যে সে যে সিদ্ধান্তটা দিছে এই সিদ্ধান্তটা আসলে নাল হাইপোথিসিস নাকি অল্টারনেটিভ হাইপোথিসিস নাকি। তো এখানের আনসার দিয়ে যেটা বোঝা যাচ্ছে এটা হইলো যে এটা হলো যে তার দাবির সাথে মিলতেছে এখানকার আনসারটা, তার মানে হলো যে আমরা যেটা বলতেছি কি রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করতেছি। তার মানে নাল হাইপোথিসিস হলো যে কোয়েশ্চন যেটা দাবি করতেছে, ঠিক আছে, কোয়েশ্চন হুম, যেটা দাবি করতেছে ওইটার অপোজিটটা হলো যে কি নাল হাইপোথিসিস, ঠিক আছে? ওইটার অপোজিটটা কি নাল হাইপোথিসিস। আর যেটা আমরা দাবি করতেছি বা যেটা কোয়েশ্চন দাবি করতেছে এটা কি আমাদের, এটা আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? হুম, এভাবে ধরতে হবে। এখন আমরা একটু আসি যে 7.1টা আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে, এটা সমস্যা নাই, আমরা কোয়েশ্চন 2 তে যাই। কোয়েশ্চন 2 হলো যে তিনটা গ্রুপ মিলে অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা, অনলি অথবা বোথ। তো আমরা একটু দেখি কোয়েশ্চনটা কি। A pediatrician wants to see the effect of formula conjunctions on the average monthly weight gain, ঠিক আছে, of babies। মানে পেডিট্রিশিয়ান যিনি আছেন, ঠিক আছে, উনি আসলে একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছেন যে আসলে এবারে যে মান্থলি ওয়েট গেইনটা কোন বেবিদের বেশি হয়। এখন এটার জন্য উনি চিন্তা করছে যে তিন ভাবে উনি পরীক্ষা করবে। একটা হলো যে একটা গ্রুপকে সে শুধুমাত্র কি দিবে, সে শুধুমাত্র মায়ের দুধ পান করতে দিবে, ঠিক আছে? আরেকটা গ্রুপকে মায়ের দুধের সাথে সাথে ফর্মুলাও ইউজ করতে দিবে, ঠিক আছে, ফর্মুলাও ইউজ করতে দিবে। আরেকটা গ্রুপ হইলো যে শুধুমাত্র ফর্মুলা ইউজ করবে, শুধুমাত্র কি ফর্মুলা ইউজ করবে। আমরা এখানে কয়টা গ্রুপ পেলাম, তিনটা গ্রুপ পেলাম। একটা হলো যে কি, যে শুধুমাত্র মায়ের দুধ পান করবে, আরেকটা হলো যে সে শুধুমাত্র ফর্মুলা দুধ পান করবে। ফর্মুলা দুধ বলতে কোনটা বোঝাচ্ছে, দোকানে যেটা পাওয়া যায় এটা, ঠিক আছে? হুম, আর যেটা বোথ, বোথ হইলো কি, বোথ হইলো যে সেটাই। সে মায়ের দুধও পান করবে আর ফর্মুলাও পান করবে, ঠিক আছে? হুম,
তো অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের মাধ্যমে কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক ওয়েদার বলছে, তার মানে কি ওয়ান টেল দিয়ে করতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্সও আছে বিটুইন দি এভারেজ মান্থলি গেইন অফ থ্রি গ্রুপস, ঠিক আছে। ইফ দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স পারফর্ম ফার্দার অ্যানালাইসিস, যদি এখানে ডিফারেন্স পাওয়া যায় তাহলে ফার্দার অ্যানালাইসিস বলতে আমরা এখন জাস্ট ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস গুলো করতেছি, হ্যাঁ। হুম আমরা এখানে হাইপোথিসিস টেস্টিং করতেছি। হাইপোথিসিস টেস্টিং এর আরেকটু ইনডেপথে যদি যাই, তাহলে এরপরের ধাপটা হলো যে আমাদের কি পোস্ট হক অ্যানালাইসিস করা, ঠিক আছে। এটাকে বলা হয় আহ, আমরা এখন যেটা করতেছি এটাকে অ্যাড হক অ্যানালাইসিসও বলে, ঠিক আছে। এটাকে কি বলে? অ্যাড হক অ্যানালাইসিস, ঠিক আছে। এরপরে যদি আরো ফার্দার যদি আমরা যদি যাই, তাহলে এটা কি হবে? পোস্ট হক অ্যানালাইসিস হবে। ক্লিয়ার? হুম তো বলতেছি যদি ডিফারেন্স পাওয়া যায়, সিগনিফিকেন্ট ডিফারেন্স পাওয়া যায়, তাহলে আমরা পোস্ট হক অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো আমাদের এখানে যে জিনিসটা হয়েছে অনলি ব্রেস্ট অনলি ফর্মুলা বোথ, ঠিক আছে। এই দুইটাকে আমি সবার আগে লিখলাম। লেখার পরে এই তিনটা কি হবে? এই তিনটা কি পেয়ার হবে নাকি আনপেয়ার হবে বলেন তো দেখি। এই তিনটা এটা বলেন, পেয়ার নাকি আনপেয়ার? আনফেয়ার। এটা আনপেয়ার হবে। হুম ধরেন যে আমি ধরলাম যে এটা একটা আনপেয়ার ডেটা, ঠিক আছে, হুম আনপেয়ার ডেটা। তো আনপেয়ার হইলে এখন এটা কোন গ্রুপে যাবে? টু গ্রুপসে নাকি মোর দেন টু গ্রুপসে? মোর দ্যান টু গ্রুপ। মোর দেন টু গ্রুপ, ওকে। এখন আমরা আসি নর্মালিটি চেক করলাম। নর্মালিটিতে দেখেন ডাটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ডাটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ডাটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। আবার আমি ভেরিয়েন্স চেক করতে পারি। এখন এই যে ভেরিয়েন্সটা চেক করব, যখন দুইয়ের অধিক কোন একটা গ্রুপে আমি ভেরিয়েন্স চেক করি, তাহলে আমাকে এই 11 টেস্ট করতে হবে, ঠিক আছে। এটা হলো যে 11 টেস্টের মাধ্যমে ভেরিয়েন্সটা চেক করতে হয়, দুইয়ের অধিক যদি ভেরিয়েন্স চেক করি, ঠিক আছে। হুম তো 11 টেস্ট করব। 11 টেস্টের ক্ষেত্রে জাস্ট এই যে এখানে গ্রুপের ইয়েটা বসে দিতে হবে, হ্যাঁ। এখানে কি আসছে? ভেরিয়েন্স আর স্যাম্পল আসছে। তাহলে আমি কি করব? বাম পাশেরটা নিব নাকি ডান পাশেরটা নিব? রেজাল্ট কি আসছে দেখুন, রেজাল্ট নরমালি ডিস্ট্রিবিউটেড সবগুলা, হুম ঠিক আছে। এখন আমি কোনটা নিব? বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? বাম পাশেরটা। বাম পাশেরটা। তো আমি বাম পাশেরটা করতেছি। এখন বাম পাশে যেটা, এটা প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এটার মডেলের নাম হলো এফ ওয়ান ওয়ে টেস্ট, ঠিক আছে, হুম এফ ওয়ান ওয়ে টেস্ট, ঠিক আছে। তো আমি এখন এটাকে নিলাম। এটাকে নেওয়ার ফলে বলতেছে কি রিজেক্ট নাল হাইপোথিসিস। তার মানে নাল হাইপোথিসিস যেটা, এটা কি অল্টারনেটিভ। আমাদের কোয়েশ্চন কি বলছে? কোয়েশ্চন বলতেছে যে এখানে নিশ্চয়ই কোনো একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকতে পারে, তাই না? হুম বলছে না হুম কোনো একটা ডিফারেন্স থাকতে পারে। তো আমরা দাবি করতেছি যে ডেফিনেটলি এই যে তিনটাকে আলাদা আলাদা ভাবে খাওয়াচ্ছে, ডেফিনেটলি এদের ভিতরে কোনো না কোনো একটা ওজনের তারতম্য হবে। কোনো না কোনো একটা গ্রুপ হয়তো বেশি ওজন বাড়বে, কোনো একটা গ্রুপের ওজন কম হবে, ঠিক আছে। আবার কোন একটা আরেকটা গ্রুপ যেটা আছে তার ওজনও আরেকটু বাড়তে পারে, ঠিক আছে। তো ডিফারেন্স হবে। তো এখন তাহলে কি হবে? at this significant level it can be concluded that at least one of the group has a different average monthly weight gain। তার মানে কি আমরা যেটা দাবি করছি এটা কি সঠিক হয়েছে না? রিজেক্ট নাল হাইপোথিসিস, হুম ঠিক আছে। এখন আমরা আসি, যেহেতু বলছে যে কোয়েশ্চন বলছে যে আমাকে যদি এই ধরনের যদি কোনো কিছু আসে যে ডিফারেন্ট ডিফারেন্ট আসে, ঠিক আছে। এই যে এখানে বলছে ইফ দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি আসে পারফর্ম ফার্দার অ্যানালাইসিস, ঠিক আছে। তো আমরা এখন পোস্ট হক অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো এই পোস্ট হক অ্যানালাইসিসটা আনপেয়ার এর ক্ষেত্রে, ঠিক আছে। আনপেয়ার ডেটা যদি হয় তাহলে আমি পোস্ট হক অ্যানালাইসিস করলে এইভাবে করব, ঠিক আছে। তো এটার জন্য পোস্ট হক এসপিটাকে ইম্পোর্ট করলাম, পোস্ট হক টি টেস্ট। যদি আনপেয়ার হয় তাহলে কি করব? পোস্ট হক টি টেস্ট অ্যানালাইসিস করব, ঠিক আছে। এখানে জাস্ট গ্রুপটা বসাই দিব আর এখানেও গ্রুপটা বসাই দিব, ঠিক আছে। তো এখন এখান থেকে ম্যাট্রিক্স আসছে। এই ম্যাট্রিক্সটা দেখেন, ম্যাট্রিক্সটা হলো যে অনলি ব্রেস দিয়ে আমার কি আসছে? কোনো ডিফারেন্স আসে নাই। অনলি ব্রেস্টের সাথে অনলি ফর্মুলা যদি চেক করি ডিফারেন্স পাওয়া গেছে, ঠিক হুম আছে। আবার অনলি ব্রেস্টের সাথে বোর্ডকে যখন চেক করছি খুব একটা ডিফারেন্স পাই নাই, ঠিক আছে। হুম
তো ডিফারেন্ট সবচেয়ে বেশি কার সাথে? অনলি ফর্মুলার সাথে না? হুম অনলি ফর্মুলার সাথে অনলি ব্রেস্টেরও ডিফারেন্স আছে, বোথেরও ডিফারেন্স আছে। তার মানে বোঝা যাচ্ছে যে অনলি ব্রেস্ট ইজ এ ডিফারেন্ট দেন অনলি ফর্মুলা। ঠিক আছে? হুম অনলি ফর্মুলা ইজ ডিফারেন্ট দেন বোথ অনলি ব্রেস্ট এন্ড বোথ। ঠিক আছে? দেয়ারফর অনলি ফর্মুলা ইজ দি আউটলায়ার হিয়ার। মানে কি, ও সবচেয়ে বেশি ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে। ক্লিয়ার? হুম ঠিক এইভাবে আমরা পোস্ট হক অ্যানালাইসিস গুলো করে থাকি। বুঝা গেছে বিষয়টা? হুম হুম তো আমরা আপাতত আজকের এই পর্যন্ত করব। ঠিক আছে? হুম তো আমরা আজকে কি কি করলাম? আজকে আমরা টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট করছি আর এনোভা টেস্ট করছি। হুম ঠিক আছে? এই যে এখন যেটা করলাম টেস্ট, এটা হলো যে কি এনোভা টেস্ট। আর এই এনোভা টেস্টের সাথে আমরা কি করছি? পোস্ট হক অ্যানালাইসিস প্রয়োগ করছি। মানে অ্যাড হক অ্যানালাইসিসের সাথে পোস্ট হক অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটা দেখছি। এরপরের দিন দেখবো ম্যানহাটন ইউ টেস্ট। ঠিক আছে? হুম তাহলে আজকে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন না আছে? না তাহলে এই পর্যন্ত হুম রাখি, হ্যাঁ? ঠিক আছে।